প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাশন করেছি যে ইউটিলিটি অ্যানালাইসিসকে আমরা দুভাগে ভেঙে নিয়ে পড়তে পারি। তার মধ্যে ইউটিলিটি যখন অ্যানালাইসিস করা হলো তখন দেখা গেল দুটো অ্যাপ্রোচ খুব ফেমাস হলো, একটা হলো কার্ডিনাল অ্যাপ্রোচ আর একটা হলো অর্ডিনাল অ্যাপ্রোচ। ঠিক আছে, তো যখন ইউটিলিটি অ্যানালাইসিস আমরা করলাম তখন আমরা দেখতে পেলাম যে ইউটিলিটিকে একদল ইকোনমিস্ট বললেন যে ইউটিলিটি কোনো দিনই সংখ্যায় মাপা যেতে পারে না। আরেকদল ইকোনমিস্ট কি বললেন? আরেকদল ইকোনমিস্ট বললেন যে না, ইউটিলিটিকে সংখ্যায় মাপা যেতে পারে। ইউটিলিটি কি, ইউটিলিটি কাকে বলে, সেগুলো আগের ক্লাসে ডিসকাস হয়েছে, সো আই এম নট রিপিটিং দোজ থিংস। তো যারা বললেন যে ইউটিলিটিকে সংখ্যায় মাপা যেতে পারে তাদেরকে আমরা কার্ডিনাল অ্যাপ্রোচের মধ্যে পড়ব, সেই অ্যাপ্রোচগুলোকে আমরা কার্ডিনাল অ্যাপ্রোচের মধ্যে পড়ব। আর যারা বললেন যে ইউটিলিটিকে সংখ্যায় মাপা যেতে পারে না তাদের অ্যাপ্রোচটা আমরা অর্ডিনালে পড়ব। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পেলাম যে কার্ডিনাল অ্যাপ্রোচের মধ্যে আমাদেরকে দুটো বিষয় পড়তে হবে, একটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, আর একটা বিষয় হচ্ছে ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি। আর আমরা এটাও দেখলাম যে অর্ডিনাল অ্যাপ্রোচের মধ্যেও আমাদেরকে দুটো বিষয় পড়তে হচ্ছে, একটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ আর একটা হচ্ছে রিভিল্ড প্রেফারেন্স থিওরি। এর মধ্যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আর ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি এই দুটো আগের দিন আমি করে ফেলেছি, আমরা আগের ক্লাসে হয়ে গেছে। আজকে আমরা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচটা পড়ব। ঠিক আছে, ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচটা আজকে কমপ্লিট হয়ে যাবে, তারপরে কনজিউমার ইকুইলিব্রিয়ামের পোর্শনটা প্রবাবলি নেক্সট ক্লাসে হবে। তো ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচটা পড়ার আগে যেটা আমাদেরকে এখানে পড়তে হবে সেটা হচ্ছে অর্ডিনাল বিষয়টা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। আমরা দেখেছিলাম আগের ক্লাসে যে অর্ডিনাল মানে হচ্ছে যে কোনো কিছুকে যখন তুমি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে না, সংখ্যায় মাপতে পারবে না, কোয়ান্টিফাই করতে পারবে না, তখন আমরা সেটাকে অর্ডিনাল বলতাম। যেরকম এডুকেশন লেভেল, কোনো মানুষের এডুকেশন লেভেলকে কিন্তু সংখ্যা দিয়ে মাপা যায় না। ঠিক আছে, কীরকম? একজন ধরো হায়ার সেকেন্ডারি পাস, এইচএস পাস, আর একজন ধরলাম আমি মাধ্যমিক দিয়েছে অনলি, মাধ্যমিক পাস, আর একজন গ্র্যাজুয়েট, আর একজন পিএইচডি। তো এদেরকে আমি সংখ্যায় মাপতে পারবো না, এদের কাউকেই কিন্তু সংখ্যা দিয়ে মাপা পসিবল না। যেরকম একটা মানুষের বয়স জিজ্ঞেস করলে আমরা সেটাকে সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, যে হ্যাঁ একজনের বয়স 20 বছর, একজনের বয়স 22 বছর, একজনের বয়স 25 বছর, এরকম আমরা এগুলোকে নাম্বার দিয়ে কোয়ান্টিফাই করতে পারবো বা নাম্বার দিয়ে মেজার করতে পারবো। কিন্তু এডুকেশন লেভেল এই টাইপের ভেরিয়েবল যেগুলোকে আমরা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, সেই টাইপের ভেরিয়েবলগুলোকে আমরা অর্ডিনাল স্কেল বলে থাকি, যাদেরকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। কিন্তু অর্ডিনাল মানে কিন্তু শুধু এই নয় যে ওটাকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, অর্ডিনাল মানে হচ্ছে যে ওটাকে একটা র্যাঙ্ক করা পসিবল। অর্ডিনাল মানেই হচ্ছে ওর মধ্যে একটা অর্ডার থাকবে। কীরকম অর্ডার? মাধ্যমিক পাস তাকে আমি, বা যে পিএইচডি তাকে আমি র্যাঙ্ক 1 বলতে পারি, যে গ্র্যাজুয়েট তাকে আমি র্যাঙ্ক 2 বলতে পারি, যে এইচএস পাস তাকে আমি র্যাঙ্ক 3 বলতে পারি, যে মাধ্যমিক পাস তাকে আমি র্যাঙ্ক 4 বলতে পারি। এইভাবে কিন্তু আমরা একটা র্যাঙ্কিং করতে পারবো, কারণ অবভিয়াসলি যে পিএইচডি সে সুপেরিয়ার, গ্র্যাজুয়েটের থেকে সে সুপেরিয়ার, আবার যে গ্র্যাজুয়েট সে এইচএসের থেকে সুপেরিয়ার, আবার যে এইচএস পাস সে মাধ্যমিক পাসের থেকে সুপেরিয়ার। তাহলে অবভিয়াসলি পিএইচডির র্যাঙ্কটা সব থেকে হায়েস্ট হবে, গ্র্যাজুয়েটের র্যাঙ্কটা সব থেকে মানে সেকেন্ড হবে। এভাবে আমরা র্যাঙ্ক করতে পারি, কিন্তু কোনো নাম্বার দিয়ে ওটাকে মেজার করতে পারবো না। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, নমিনাল আর অর্ডিনালের মধ্যে ডিফারেন্স। নমিনাল আর অর্ডিনাল, তো দেখো নমিনাল আর অর্ডিনাল বোঝানোর জন্য আগে তোমাদেরকে মেন যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে ডেটা বা ভ্যারিয়েবল দু টাইপের হতে পারে। কোনো ডেটা বা কোনো ভ্যারিয়েবল দুটো টাইপের হতে পারে। কি কি টাইপ হতে পারে ডেটা বা ভ্যারিয়েবলের? একটা টাইপ হতে পারে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ,
কোয়ালিটেটিভ মানে কি? কোয়ালিটেটিভ মানে হচ্ছে যে ডেটাকে নাম্বারে রিপ্রেজেন্ট করা যায় না, যে ডেটা বা যে ভেরিয়েবলকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না তাকে আমরা কোয়ালিটেটিভ বলি। ঠিক আছে, যেরকম ধরো একটা মানুষ, তার জেন্ডার কি, সে কি মেল না ফিমেল, এটাকে তো আমি নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারবো না। ঠিক আছে, সিমিলারলি ধরো কারোর এডুকেশনাল স্ট্যাটাস, সে পিএইচডি করেছে না গ্র্যাজুয়েট না এইচএস পাস না মাধ্যমিক পাস, এটাকে তো আমি কোনো নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারবো না। তো এই টাইপের ভেরিয়েবলগুলোকে আমরা কি বলি? এই টাইপের ভেরিয়েবলগুলোকে বলা হয় কোয়ালিটেটিভ। একটা মানুষের রিলিজিয়ান কি, সে হিন্দু না খ্রিস্টান না মুসলিম না জৈন না বুদ্ধিস্ট, তার রিলিজিয়ানটা কি, সেটাকে তো আমরা কোনো নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারবো না। এই টাইপের ভ্যারিয়েবলগুলোকে বা এই টাইপের ডেটাকে বলে কোয়ালিটেটিভ ডেটা বা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল বা কোয়ালিটেটিভ ডেটাকে দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল মানে কি? যার মধ্যে কোনো অর্ডার নেই। যেরকম নমিনালের একটা এক্সাম্পল যদি দিই, জেন্ডার। জেন্ডার কি কি হতে পারে? জেন্ডার হতে পারে মেল আর ফিমেল। এবার মেল আর ফিমেলের মধ্যে কি আমি কোনো রকম র্যাঙ্ক করতে পারবো, যে মেল 1 ফিমেল 2 এরকম কোনো র্যাঙ্কিং করা পসিবল আমার পক্ষে? কোনো দিনই পসিবল না। তো যে ডেটাকে আমরা র্যাঙ্ক করতে পারবো না সেটাকে আমরা কি বলছি? নমিনাল। আর কোয়ালিটেটিভের সেকেন্ড টাইপটা কি? কোয়ালিটেটিভের সেকেন্ড টাইপটা হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল মানে যেখানে র্যাঙ্ক করা পসিবল, অর্থাৎ একটা টাইপ বা একটা ক্যাটাগরি অন্যটার থেকে সুপেরিয়ার। যেরকম আমরা এখানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দেখলাম, পিএইচডি এইচএস পাস এগুলোর ক্ষেত্রে দেখলাম যে পিএইচডি সে গ্র্যাজুয়েটের থেকে সুপেরিয়ার, যে গ্র্যাজুয়েট সে এইচএস পাসের থেকে সুপেরিয়ার, যে এইচএস পাস সে মাধ্যমিক পাসের থেকে সুপেরিয়ার। তাহলে এখানে আমরা র্যাঙ্ক দিতে পারছি। যেখানে আমরা র্যাঙ্ক দিতে পারবো সেই ডেটাকে আমরা বলছি অর্ডিনাল। আর যেখানে আমরা কোনো র্যাঙ্কিং দিতে পারবো না, যেরকম জেন্ডার, জেন্ডারে মেলকে 1 র্যাঙ্ক দেবে ফিমেলকে 2 র্যাঙ্ক দেবে, এরকম করা যায় নাকি? তো যেখানে কোনো র্যাঙ্ক দেওয়া যাবে না সেই ডেটাকে আমরা বলি নমিনাল। ঠিক আছে, রিলিজিয়ান, রিলিজিয়ানে তুমি হিন্দুকে 1 র্যাঙ্ক দেবে মুসলিমকে 2 র্যাঙ্ক দেবে, এরকম করা যায়? কোনো দিনই করা যাবে না। তো এই টাইপের ডেটাকে কি হচ্ছে, এগুলোকে আমরা র্যাঙ্ক করতে পারছি না। সো দিস আর নমিনাল ডেটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম? যদিও আমার এগুলো নিয়ে ডিসকাশন করার ইচ্ছা ছিল না, তাও এসে গেল আলোচনাটা, তাই বলছি। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ডেটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ ডেটা বা এটাকে ক্যাটাগরিক্যাল ডেটাও বলা হয়। কোয়ালিটেটিভ ডেটা মানে যেটাকে নাম্বারে রিপ্রেজেন্ট করা যায় না, যেটাকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। কোয়ালিটেটিভ ডেটা আমরা দেখলাম দু রকমের হয়। কি কি? নমিনাল আর একটা কি দেখলাম? অর্ডিনাল। নমিনালের কি কি এক্সাম্পল দিলাম? জেন্ডার হতে পারে। নমিনাল মানে কি? যেখানে তুমি র্যাঙ্ক করতে পারবে না। স্যার ভীষণ প্রবলেম হচ্ছে, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ভীষণ ভয়েস প্রবলেম হচ্ছে, কিছু বুঝতে পারছি না। সবার হচ্ছে? স্যার আমার হচ্ছে না। বাকি আমার হচ্ছে স্যার। ভয়েস প্রবলেম তো হওয়ার কথা নয়, কারণ তোমরা একবার লিভ হয়ে আর একবার জয়েন হয়ে দেখো। ঠিক আছে, কারণ এটা তো ওয়াইফাই ক্লাস হচ্ছে, এটাতে যদি ভয়েস প্রবলেম হয় তাহলে তো আমার কিছু করার নেই। এবার ঠিক আছে ভয়েস? এবার কি ভয়েস ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো আমরা দেখলাম যে কোয়ালিটেটিভ ডেটা দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল মানে কি? যে টাইপের ডেটা বা যে টাইপের ভ্যারিয়েবলকে তুমি কোনো র্যাঙ্ক করতে পারবে না, সেই টাইপের ভ্যারিয়েবল বা সেই টাইপের ডেটাকে আমরা নমিনাল ডেটা বলে থাকি। যেরকম জেন্ডার, রিলিজিয়ান। জেন্ডারে মেল ফিমেলকে কোনো র্যাঙ্ক করা পসিবল না। রিলিজিয়ানে হিন্দু, ইসলাম, বুদ্ধিস্ট, খ্রিস্টান এদেরকে কোনো র্যাঙ্ক করা পসিবল না। ঠিক আছে, তো এটা হলো নমিনাল ডেটা। আর অর্ডিনাল কি দেখলাম? যেখানে র্যাঙ্ক করা পসিবল। যেরকম এডুকেশনাল স্ট্যাটাস, যে পিএইচডি তাকে আমি র্যাঙ্ক 1 বলতে পারি, যে এইচএস
তাকে আমি হয়তো র্যাঙ্ক 2 বলতে পারি, যে মাধ্যমিক পাস তাকে আমি র্যাঙ্ক 3 বলতে পারি। তো আমরা একটা র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে? সেটা হচ্ছে অর্ডিনাল ডেটা। আর ডেটাকে তাহলে প্রথমে আমরা কি দেখলাম, ডেটাকে কিন্তু প্রথমে কোয়ালিটেটিভ আর, যেটাকে দুটো ভাগে অ্যাকচুয়ালি ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা ভাগ আমি বলিনি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, নমিনাল আর অর্ডিনাল। নমিনাল মানে যাকে র্যাঙ্ক করা যায় না, অর্ডিনাল মানে যাকে র্যাঙ্ক করা যায়। নমিনালের এক্সাম্পল দেখলাম জেন্ডার আর রিলিজিয়ান, অর্ডিনালের এক্সাম্পল দেখলাম এডুকেশনাল স্ট্যাটাস। কোয়ালিটেটিভ, আচ্ছা কোয়ান্টিটেটিভ মানে কি? কোয়ান্টিটেটিভ ডেটা মানে হচ্ছে যেটাকে নাম্বার দিয়ে মেজার করা যায়। তোমরা এতদিন যে ধরনের ডেটা জেনে এসেছো বা যে ধরনের ডেটা নিয়ে যে ধরনের ডেটা নিয়ে পড়াশোনা করেছো বা কাজ করেছো, সেই ডেটাটা কোয়ান্টিটেটিভই ছিল, অর্থাৎ যেটাকে নাম্বারে রিপ্রেজেন্ট করা যায়, সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, সেটাই তোমরা এতদিন পড়েছো। তো সেই টাইপের ডেটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। আমি আজকে সেই ভাগটা করে দেখাতে চাইছি না, সেটা অন্য একদিন হবে, তো সেটা দরকারও নেই আজকের জন্য। যদি আমি একবার জাস্ট বলে দিতে পারি, ডিসক্রিট আর কন্টিনিউয়াস, ঠিক আছে? এইবার ইউটিলিটি অ্যানালাইসিসে আমরা অর্ডিনাল জিনিসটা কি সেটা এবার বুঝে গেছি আশা করি, যে অর্ডিনাল জিনিসটা কি। অর্ডিনাল মানে হচ্ছে এমন ধরনের একটা ডেটা বা ভ্যারিয়েবল যাকে র্যাঙ্ক করা যায়। তাহলে যখন আমরা অর্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিস পড়ব বা অর্ডিনাল অ্যাপ্রোচ পড়ব, তার মানে এই অ্যাপ্রোচে যে সমস্ত ইকোনমিস্টরা ছিলেন তারা কি বলতে চেয়েছেন? তারা বলতে চেয়েছেন যে ডেটাকে, আই মিন ইউটিলিটিকে আমরা র্যাঙ্ক করতে পারবো, কিন্তু নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, ঠিক আছে? চা থেকে আমি কতটা ইউটিলিটি পাবো, 10 ইউনিট পাবো না 20 ইউনিট পাবো, সেটা আমি নাম্বার দিয়ে বলতে পারবো না। কফি থেকে আমি কতটা ইউটিলিটি পাবো, 25 ইউটিলস পাবো নাকি 30 ইউটিলস পাবো, সেটাকে নাম্বার দিয়ে বলতে পারবো না। তাহলে অর্ডিনাল অ্যাপ্রোচে ওরা কি বলতে চাইছে? নাম্বার দিয়ে বলতে পারবো না, তাহলে ইউটিলিটিকে কি দিয়ে বলবো? ওরা বলছে ইউটিলিটিকে আমরা র্যাঙ্ক দিতে পারবো, যে হ্যাঁ আমার টি থেকে আমি বেশি ইউটিলিটি পাচ্ছি, কফি থেকে আমি কম পাচ্ছি, তো টি এর র্যাঙ্ক 1, কফির র্যাঙ্ক 2, এরকম আমি র্যাঙ্ক করতে পারি ইউটিলিটিকে। কিন্তু কতটা ইউটিলিটি আমি চা থেকে এক্স্যাক্ট পাবো, কতটা ইউটিলিটি আমি কফি থেকে এক্স্যাক্ট পাবো, সেটা বলা পসিবল না। কত ইউনিট পাবো সেটা বলা পসিবল না। এইবার এই অর্ডিনাল জিনিসটা কি আশা করি বোঝা গেছে। এবার আমরা অর্ডিনাল অ্যাপ্রোচটা পড়ব। তো ইউটিলিটি অ্যানালাইসিসের অর্ডিনাল অ্যাপ্রোচটা পড়ার জন্য আমরা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচটা প্রথমে পড়ব, ঠিক আছে? এখানে দেখো ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। অর্ডিনাল অ্যাপ্রোচে দুটো পার্ট আছে, ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ আর রিভিল্ড প্রেফারেন্স থিওরি। আমরা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচটা থেকে স্টার্ট করব। জাস্ট ওয়েট ফর 10 সেকেন্ডস। আচ্ছা, তো অর্ডিনাল ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ পড়ার জন্য সবার আগে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ইনডিফারেন্স শিডিউল। ইনডিফারেন্স শিডিউল কি বলছে অ্যাকচুয়ালি? তো ইনডিফারেন্স শিডিউল খুব সিম্পল একটা টপিক, যে আমি ধরো একটা টেবিল বানালাম, সেই টেবিলে আমি কতটা করে অ্যাপেল খাচ্ছি আর কতটা করে ম্যাঙ্গো খাচ্ছি সেটা লিখলাম, কতটা অ্যাপেল আর কতটা ম্যাঙ্গো খাচ্ছি সেটা লিখলাম। তো হয়তো ধরো আমি 5টা অ্যাপেল খাচ্ছি আর 2টো ম্যাঙ্গো খাচ্ছি, 7টা অ্যাপেল খাচ্ছি আর একটা ম্যাঙ্গো খাচ্ছি, বা আচ্ছা আমি একটু মডিফাই করে লিখি। তো ধরো আমি অ্যাপেল খাচ্ছি হচ্ছে 1টা, ম্যাঙ্গো খাচ্ছি 10টা, অ্যাপেল খাচ্ছি 2টো, ম্যাঙ্গো খাচ্ছি 7টা, অ্যাপেল 3টে, ম্যাঙ্গো 5টা, অ্যাপেল 4টে, ম্যাঙ্গো 4টে। তো এইবার যেটা হলো এখানে, একদম প্রথমে আমি কোন কম্বিনেশানটা খাচ্ছি? কম্বিনেশান বলতে অ্যাপেল আর ম্যাঙ্গো মিলিয়ে একদম প্রথমে আমি কটা অ্যাপেল কটা ম্যাঙ্গো খাচ্ছি? 1টা অ্যাপেল 10টা ম্যাঙ্গো।
তাহলে একদম প্রথমে আমি যে কম্বিনেশনটা খাচ্ছি তার আমি নাম দিলাম এ, কম্বিনেশন এ, যেখানে আমি একটা অ্যাপেল আর 10টা ম্যাঙ্গো খাচ্ছি। সেকেন্ড আমি কম্বিনেশন বিতে দুটো অ্যাপেল আর 7টা ম্যাঙ্গো খাচ্ছি, তো এটা আমার কম্বিনেশন বি। ঠিক আছে, তারপর কম্বিনেশন সি, কম্বিনেশন ডি। এবার এখানে এই যে কম্বিনেশন এ, কম্বিনেশন বি, কম্বিনেশন সি আর কম্বিনেশন ডি, তার মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? যে আমি যখন একটা আপেল আর 10টা ম্যাঙ্গো খাচ্ছি তখন আমি যতটা ইউটিলিটি পাচ্ছি ধরে নাও, সেটা আমি সংখ্যা দিয়ে তো বোঝাতে পারবো না, ধরো আমি একটা লেভেল অফ ইউটিলিটি পাচ্ছি, হয়তো 20 ইউনিটের ইউটিলিটি পাচ্ছি, সেটা নাম্বার দিয়ে বলা যায় না, বাট তাও আমি বলছি জাস্ট যাতে তোমরা বুঝতে পারো। যখনই আমি পরের কম্বিনেশনটায় চলে গেলাম, অর্থাৎ কম্বিনেশন বিতে চলে গেলাম, তখন আমি দুটো অ্যাপেল আর 7টা ম্যাঙ্গো খাচ্ছি, তখনও আমি সেম ইউটিলিটি পাবো, মানে 20 ইউনিটের ইউটিলিটিই পাবো। যখন আমি পরের কম্বিনেশন মানে কম্বিনেশন সিতে চলে গেলাম, তখন আমি 3টে অ্যাপেল আর 5টা ম্যাঙ্গো খাচ্ছি, তখনও আমি সেম ইউটিলিটি পাবো, মানে 20 ইউটিলসের ইউটিলিটিই পাবো। ঠিক আছে, লাস্ট কম্বিনেশান 4টে অ্যাপেল 4টে ম্যাঙ্গোতেও আমি সেম ইউটিলিটিই পাবো। তাহলে এই যে টেবিলটা আমি তৈরি করলাম, এই টেবিলের মধ্যে বৈশিষ্ট্যটা কি? এই টেবিলে আমাদের কাছে 4টে কম্বিনেশান আছে, আর 4টে কম্বিনেশান কি কি? এ, বি, সি, ডি। আর এই 4টে কম্বিনেশানের মধ্যে একটা সিমিলারিটি আছে, একটা মিল আছে। কি সেই মিলটা? 4টে কম্বিনেশান থেকেই কিন্তু কনজিউমার মানে আমি সমান ইউটিলিটি পাচ্ছি। প্রথম কম্বিনেশানে যখন একটা আপেল 10টা ম্যাঙ্গো খাচ্ছি তখনও কিন্তু যা ইউটিলিটি পাচ্ছি, পরের কম্বিনেশানটাতেও তাই, তারপরেরটাতেও তাই, তারপরেরটাতেও তাই। ঠিক আছে, তো 4টে কম্বিনেশানেই কিন্তু কনজিউমার মানে আমি সমান ইউটিলিটি পাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই টেবিলটাকেই কি বলা হচ্ছে? এই টেবিলটাকেই বলা হচ্ছে ইনডিফারেন্স শিডিউল। এই টেবিলের বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা কম্বিনেশান কিন্তু আমাকে সমান ইউটিলিটি দিচ্ছে। কম্বিনেশান এ, কম্বিনেশান বি, কম্বিনেশান সি, কম্বিনেশান ডি সমান ইউটিলিটি দিচ্ছে, যেটাকে আমি 20 দিয়ে ডিনোট করেছি বা 20 দিয়ে রিপ্রেজেন্ট করেছি। কিন্তু এরকম 20 দিয়ে বলা যায় না। অর্ডিনাল অ্যাপ্রোচে তো তোমাদেরকে বললাম যে সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, র্যাঙ্ক করতে হয়। কিন্তু যাতে তোমরা বুঝতে পারো তাই আমি এটাকে 20 দিয়ে বলেছি, কিন্তু আমি এবার 20টা কেটে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, তো 20টা আমি কেটে দিলাম। শুধু মাথায় রাখবে যে সব কটা কম্বিনেশান থেকে সমান ইউটিলিটি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে টেবিলটা আমরা এখানে দেখলাম, এই টেবিলটাকে কি বলা হচ্ছে? ইনডিফারেন্স শিডিউল। ইনডিফারেন্স শিডিউলে তাহলে কি থাকে? কিছু কম্বিনেশান থাকে যাদের প্রত্যেকটা থেকে সমান ইউটিলিটি পাওয়া যায়। ঠিক আছে, দেখো এখানে তাই লেখা আছে, ইট রেফার্স টু আ টেবিল রিপ্রেজেন্টিং দ্য কম্বিনেশানস অফ টু কমোডিটিস। এখানে টু কমোডিটি কী কী ছিল? অ্যাপেল আর ম্যাঙ্গো। উইচ গিভস সেম স্যাটিসফ্যাকশান। কিছু কম্বিনেশান যারা কি দিচ্ছে? সেম স্যাটিসফ্যাকশান দিচ্ছে। অ্যান্ড কম্বিনেশানগুলো কতটা কমোডিটির কম্বিনেশান? 4টে না 5টা না দুটো কমোডিটির কম্বিনেশান। ঠিক আছে, আশা করি এটাতে কোনো ডাউট নেই। নেক্সট আমরা যে পার্টে যাব সেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। তোমরা যদি ইনডিফারেন্স শিডিউল বুঝে যাও, ইনডিফারেন্স কার্ভ বোঝাটা কোনো বড় ব্যাপার নয়, খুব সহজ একটা কনসেপ্ট। ঠিক আছে, ইনডিফারেন্স শিডিউল যে বুঝে গেছে সে ইনডিফারেন্স কার্ভও বুঝতে পারবে। আমি কি করব? আমি খুব সিম্পল একটা জিনিস তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, এখানে আমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি। এই গ্রাফে আমি এক্স অ্যাক্সিসে কি নেব? এক্স অ্যাক্সিসে আমি নেব হচ্ছে, দেখে নিই একটু ওটাকে, অ্যাপেল। এক্স অ্যাক্সিসে আমি নেব হচ্ছে অ্যাপেল, যে কটা অ্যাপেল আমি খাচ্ছি। আর ওয়াই অ্যাক্সিসে আমি নেব হচ্ছে ম্যাঙ্গো, যে কটা ম্যাঙ্গো আমি খাচ্ছি। ভালো কথা। এবার প্রথমে আমি ম্যাঙ্গো খাচ্ছি কটা, অ্যাপেল খাচ্ছি কটা? একটা। আর ম্যাঙ্গো খাচ্ছি কটা? 10টা। তাহলে প্রথম পয়েন্টটা কি হবে? 1,10। আশা করি কারোর কোনো ডাউট নেই। প্রথম পয়েন্টটা কী হবে? 1 এখানে আর 10 এখানে ধরলাম, তাহলে প্রথম পয়েন্টটা কী হবে? 1,10 এখানে হলো। সেকেন্ড পয়েন্টটা কী হবে? সেকেন্ড পয়েন্টটা হবে 2,7, 3,5, 4,4। 2,7, 2,7 কোথায় হবে? এটাকে আমি 1 ধরলাম, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, 6, 7, 8,
9। 2,7 কোথায় হবে? এটা 1 2 3 4 5 6 7, 2,7 হবে হচ্ছে এখানে। তারপরের যে পয়েন্টটা, এটাকে একটুখানি এখানে দিতে হতো। তারপরের যে পয়েন্টটা কি আছে, 3,5 আর 4,4। 3,5 কোথায় হবে ভালো করে দেখো, 3,5 হবে হচ্ছে এখানে। আর 4,4 কোথায় হবে, 4,4 হবে হচ্ছে এখানে। এইবার এই পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করে ফেলি বা মিলিয়ে ফেলি বা মিলিয়ে দিই, তাহলে আমরা এরকম একটা কার্ভ দেখতে পাচ্ছি, এরকম একটা কার্ভ তৈরি হচ্ছে। এই কার্ভটা কি? এই কার্ভটাকেই বলা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ বা আইসি। ঠিক আছে, এই ইনডিফারেন্স কার্ভের একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু সেই বৈশিষ্ট্যটা তোমরা ইনডিফারেন্স শিডিউল থেকেই বলে দিতে পারবে। ইনডিফারেন্স শিডিউলে, আচ্ছা আগে বলি, এই 1,10 এই পয়েন্টটা কোন কম্বিনেশানকে ডিনোট করছে? কম্বিনেশান এ কে। তাহলে যে পয়েন্টটা 1,10কে ডিনোট করছে সেই পয়েন্টটাকে আমি এ নাম দিলাম। সিমিলারলি 2,7কে আমি বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম, এটাকে ডি নাম দিলাম। এবার তোমরা একটুখানি ভেবে বলো যে ইনডিফারেন্স শিডিউল যখন আমরা পড়লাম তখন আমরা দেখলাম যে প্রত্যেকটা কম্বিনেশান কিন্তু সমান ইউটিলিটি দিয়েছে। কম্বিনেশান এ থেকে যতটা ইউটিলিটি পেয়েছিলাম, কম্বিনেশান বি থেকেও ততটাই ইউটিলিটি পেয়েছি, কম্বিনেশান সি থেকেও ততটা পেয়েছি, কম্বিনেশান ডি থেকেও ততটাই ইউটিলিটি পেয়েছি। তাহলে এইবার ভালো করে ভেবে বলো, ইনডিফারেন্স কার্ভে যে 4টে পয়েন্ট আছে, মানে যে 4টে কম্বিনেশান এ বি সি ডি, এই 4টে কম্বিনেশান থেকেই তো ইনডিফারেন্স কার্ভ তৈরি হয়েছে। 4টে কম্বিনেশান মানে হচ্ছে 4টে পয়েন্ট, তাই তো? তো এই যে 4টে কম্বিনেশান বা 4টে পয়েন্ট থেকে ইনডিফারেন্স কার্ভ তৈরি হলো, এই প্রত্যেকটা পয়েন্টেই তো ইউটিলিটিটা সেম হবে। যদি প্রত্যেকটা পয়েন্টে ইউটিলিটি সেম না হতো তাহলে তো আমি ইনডিফারেন্স শিডিউলটাই পেতাম না। মানে আমরা তো ইনডিফারেন্স শিডিউলটা পড়লাম, ইনডিফারেন্স শিডিউলে তো দেখলাম যে প্রত্যেকটা কম্বিনেশানে ইউটিলিটি সেম হবে। তাহলে এই সেই পয়েন্টগুলো নিয়েই তো এই ইনডিফারেন্স কার্ভটা তৈরি। তাহলে এই ইনডিফারেন্স কার্ভেরও প্রত্যেকটা পয়েন্টে ইউটিলিটি সেম হবে, রাইট? মানে পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, পয়েন্ট ডি প্রত্যেকটাতে কী হবে? ইউটিলিটি সেম হবে। তাহলে এবার ডেফিনেশনটা পড়ো, আশা করি বুঝতে পারবে। ইট শোজ ডিফারেন্ট কম্বিনেশানস অফ টু গুড। দুটো গুডের ডিফারেন্ট কম্বিনেশান আমাকে দেখাবে কে? ইনডিফারেন্স কার্ভ। কোন কোন কম্বিনেশান এখানে দেখিয়েছে? এ বি সি আর ডি। অন্য জায়গায় আরও অনেক কম্বিনেশান দেখাবে। তো ইট শোজ ডিফারেন্ট কম্বিনেশান অফ টু গুডস উইচ ইয়েল্ড সেম ইউটিলিটি, যেগুলো থেকে আমরা সমান ইউটিলিটি পাই। এ বি সি ডি যেগুলো থেকে আমরা সমান ইউটিলিটি পাচ্ছি, যেটা আমি গোনার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে 20 ইউটিলসের ইউটিলিটি লিখে তোমাদের বোঝাতে চেয়েছিলাম, যদিও সেরকম লেখা যায় না, বাট তাও ওকে। তাহলে আইসি বা ইনডিফারেন্স কার্ভ এমন কিছু পয়েন্ট দিয়ে তৈরি যে পয়েন্টগুলো থেকে সমান ইউটিলিটি বা সমান স্যাটিসফ্যাকশান পাওয়া যায়, সেটাই এখানে তলায় লেখা আছে। আইসি ইজ মেড আপ, আইসি তৈরি এরকম কিছু পয়েন্ট দিয়ে যে পয়েন্টগুলো দিয়ে আমরা বা যে পয়েন্টগুলো থেকে আমরা সমান স্যাটিসফ্যাকশান বা ইউটিলিটি পাই। এখানে নোটটা কি? অল দ্য পয়েন্টস অন আইসি, ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা পয়েন্ট থেকে সমান ইউটিলিটি পাওয়া যায়। ঠিক আছে, এই অবধি কারোর কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ উইল গো টু দ্য নেক্সট পার্ট। ঠিক আছে, তো ইনডিফারেন্স ম্যাপের কনসেপ্টটা একটু বলে দিই আমি। ইনডিফারেন্স কার্ভের স্লোপে একটু পরে আসছি, ওটা বুঝতে গেলে আরও 2-3টে জিনিস আলাদা করে বুঝতে হবে। তো ইনডিফারেন্স কার্ভ ম্যাপটা বিষয়টা কি? ইনডিফারেন্স ম্যাপ বিষয়টা হচ্ছে যে অনেকগুলো ইনডিফারেন্স কার্ভ যদি একটা গ্রাফের মধ্যে তুমি ড্র করো বা প্লট করো, ঠিক আছে, মানে আমরা দেখলাম এই একটা ইনডিফারেন্স কার্ভ এখানে আমরা আঁকলাম। যদি আমরা আরও একটা দুটো আরও দুটো বা আরও 3টে ইনডিফারেন্স কার্ভকে রিপ্রেজেন্ট করি একই গ্রাফের মধ্যে, ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি প্রত্যেকটা লেভেল অফ স্যাটিসফ্যাকশান আলাদা আলাদা হবে। এই ইনডিফারেন্স কার্ভ থেকে যতটা আমি স্যাটিসফ্যাকশান পাবো এই ইনডিফারেন্স কার্ভ থেকে বেশি পাবো, কারণ এটা উপরে আছে।
এটা থেকে আরও বেশি পাবো কারণ এটা আরও উপরে আছে, ঠিক আছে? তো সেটা কেন হয় সেগুলো আমরা পরে ডিসকাস করব, কিন্তু আমরা যদি অনেকগুলো ইনডিফারেন্স কার্ভকে একটা গ্রাফের মধ্যে ড্র করি, ধরো এক্স অ্যাক্সিসে অ্যাপেল নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে ম্যাঙ্গো নিয়েছি। ফার্স্ট গ্রাফটা কিভাবে আঁকতে হয়, ফার্স্ট এই গ্রাফটা তো অলরেডি দেখিয়ে দিলাম, উপরে অলরেডি দেখিয়েছি। যদি আরও একটা বা দুটো তিনটে চারটে ইনডিফারেন্স কার্ভ এই গ্রাফের মধ্যেই আঁকি, তাহলে সেই জিনিসটাকে বলা হয় ইনডিফারেন্স ম্যাপ। কি লেখা আছে? দ্য গ্রাফ উইচ রিপ্রেজেন্টস এ গ্রুপ অফ ইনডিফারেন্স কার্ভ। একটা ইনডিফারেন্স কার্ভ না, ইনডিফারেন্স কার্ভের গ্রুপ, মানে অনেকগুলো ইনডিফারেন্স কার্ভ, অ্যান্ড অবভিয়াসলি প্রত্যেকটার কি আলাদা আলাদা স্যাটিসফ্যাকশান থাকবে, তো সেটাই লেখা আছে দেখো, ইচ অফ উইচ, প্রত্যেকটির আলাদা আলাদা লেভেল অফ স্যাটিসফ্যাকশান আছে, ঠিক আছে? তো ইনডিফারেন্স কার্ভ হলো। এবার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। বিষয়টা কি, অ্যান্ড সেইটা থেকে কি করে ইনডিফারেন্স কার্ভের স্লোপ বেরোয় সেটাও আমরা দেখব। আমরা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা এবার দেখব, ঠিক আছে? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা জিনিসটা কি সেটা আমি বলছি, তার আগে দেখো এখানে আমাদের কাছে কম্বিনেশান এ আছে, কম্বিনেশান এতে একটা অ্যাপেল 10টা অরেঞ্জ আছে, কম্বিনেশান বি আছে, কম্বিনেশান বিতে 2টো অ্যাপেল 7টা অরেঞ্জ আছে, কম্বিনেশান সি আছে, কম্বিনেশান সিতে আমাদের কাছে 3টে অ্যাপেল 5টা অরেঞ্জ আছে, আর কম্বিনেশান ডিতে 4টে অ্যাপেল 4টে অরেঞ্জ আছে। এবার এই প্রত্যেকটা কম্বিনেশান থেকেই কিন্তু সমান ইউটিলিটি পাওয়া যায়, এটা মাথায় রাখবে, প্রত্যেকটা কম্বিনেশান থেকেই কিন্তু সমান ইউটিলিটি পাওয়া যায়। একটা জিনিস লক্ষ্য করো, প্রথমবার থেকে প্রথম কম্বিনেশান এ থেকে যেই আমরা কম্বিনেশান বিতে আসলাম, আপেলের পরিমাণ কটা বাড়লো? একটা বাড়লো। অরেঞ্জের পরিমাণ কটা কমলো? 3টে কমলো। মানে 3টে অরেঞ্জকে রেখে দিয়ে আমি একটা আপেল বেশি খেলাম, 3টে অরেঞ্জ আমি কমিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, একটা আপেল আমি বেশি খেলাম। বা আমি এই কথাটাকে এভাবেও বলতে পারি যে 3টে অরেঞ্জ দিয়ে আমি একটা অ্যাপেলকে সাবস্টিটিউট করলাম, বা আই মিন টু সে একটা অ্যাপেল দিয়ে 3টে অরেঞ্জকে সাবস্টিটিউট করলাম। একটা অ্যাপেল বাড়ালাম, 3টে অরেঞ্জ কমালাম, একটা অ্যাপেল দিয়ে 3টে অরেঞ্জকে সাবস্টিটিউট করলাম। কম্বিনেশান বি থেকে যেই আমরা কম্বিনেশান সিতে আসছি, অ্যাপেল একটা বাড়লো, অরেঞ্জ কি হলো? অরেঞ্জ কিন্তু 2টো কমলো, 7 থেকে 5 হলো। তার মানে আমি আবার একটা অ্যাপেল দিয়ে 2টো অরেঞ্জকে সাবস্টিটিউট করলাম, 2টো অরেঞ্জ কমিয়ে দিলাম, একটা অ্যাপেল বাড়িয়ে দিলাম, তার মানে একটা অ্যাপেল দিয়ে 2টো অরেঞ্জকে সাবস্টিটিউট করলাম। একটা অ্যাপেল বেশি খাচ্ছি, 2টো অরেঞ্জ কম খাচ্ছি আগের থেকে। যেই কম্বিনেশান সি থেকে কম্বিনেশান ডিতে আসলাম, আবার কি হলো? একটা আপেল বাড়লো, কিন্তু অরেঞ্জ কমলো মাত্র একটা। অর্থাৎ আমি একটা অরেঞ্জ দিয়ে একটা আপেলকে সাবস্টিটিউট করলাম, একটা অ্যাপেল বাড়িয়ে দিলাম, একটা অরেঞ্জ কমিয়ে দিলাম। এবার ভালো করে লক্ষ্য করো, একটা করে অ্যাপেল বেড়েছে, অরেঞ্জ প্রথমবারে কটা কমলো? 3টে, দ্বিতীয়বারে কটা কমলো? 2টো, তৃতীয়বারে কটা কমলো? একটা। তো অরেঞ্জের পরিমাণ কমছে না বাড়ছে? মানে প্রথমবারে আমি যতগুলো অরেঞ্জ ছেড়ে দিলাম, প্রথমবারে আমি কম্বিনেশান এ থেকে কম্বিনেশান বিতে আসার জন্য কতগুলো অরেঞ্জ ছেড়ে দিয়েছিলাম? 3টে। পরের বারে আমি কম্বিনেশান বি থেকে কম্বিনেশান সিতে আসার জন্য কটা অরেঞ্জ ছেড়েছি? 2টো। তারপরের বারে কম্বিনেশান সি থেকে কম্বিনেশান ডিতে আসার জন্য কটা অরেঞ্জ ছেড়েছি? একটা। তাহলে আমি আগের থেকে কম অরেঞ্জ, প্রত্যেকবারে তো আমি কম কম করে অরেঞ্জ ছাড়ছি। কম্বিনেশান এ থেকে যখন বিতে এসেছি 3টে ছেড়েছি, বি থেকে সিতে 2টো, সি থেকে ডিতে একটা, তাই না? তার মানে প্রথমবারে আমি কি করছি অ্যাকচুয়ালি, প্রথমবারে আমি কিন্তু, আচ্ছা প্রথমবারে না, প্রথমবারেরটা বাদ দাও, দ্বিতীয়বারে ভাবো। কম্বিনেশান এ থেকে বিতে আসার জন্য আমরা কি করলাম? আমি 3টে অরেঞ্জকে বাদ দিয়ে দিলাম, 3টে অরেঞ্জকে বাদ দিয়ে আমি কি পেলাম? একটা অ্যাপেল পেলাম। 3টে অরেঞ্জকে বাদ দিয়ে একটা অ্যাপেল বেশি পেলাম। কম্বিনেশান বি থেকে সিতে আসার জন্য আমি কটা অরেঞ্জ বাদ দিলাম? 2টো। কটা অ্যাপেল বেশি পেলাম? একটা। আর লাস্টে কম্বিনেশান সি থেকে ডিতে আসার জন্য কটা অরেঞ্জ বাদ দিলাম? একটা। কটা অ্যাপেল বেশি পেলাম? একটা।
এইবার রেট অফ সাবস্টিটিউশন জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। রেট অফ সাবস্টিটিউশন, রেট অফ সাবস্টিটিউশনের ফর্মুলা হচ্ছে যে লস অফ ওয়ান গুড, এখানে ওয়ান গুডের মধ্যে আমরা ওয়ান গুড বলতে আমরা অরেঞ্জটাকে বোঝাচ্ছি, কারণ অরেঞ্জটা সাবস্টিটিউট করছি, মানে অরেঞ্জটা ছেড়ে দিচ্ছি, অ্যাপেলটা বেশি নিচ্ছি। লস অফ ওয়ান গুড না লিখে আমি এখানে তোমাদের বোঝানোর জন্যই জাস্ট লিখছি লস অফ অরেঞ্জ ডিভাইডেড বাই গেন অফ অ্যাপেল। গেন মানে লাভ, মানে বেশি পাওয়া। এবার তোমরাই আমাকে বলবে, ঠিক আছে আমি বলবো না, তোমরা বলো, যখন আমি প্রথমবার কম্বিনেশান এ থেকে কম্বিনেশান বিতে গেলাম কটা অরেঞ্জ আমার লস হলো? এখানে কম্বিনেশান এতে 10টা অরেঞ্জ ছিল, কম্বিনেশান বিতে আসায় 7টা অরেঞ্জ হয়ে গেল। কটা অরেঞ্জ লস হলো? 3টে। আর কটা অ্যাপেল বেশি পেলাম? গেন অফ অ্যাপেল কটা হলো? একটা। তাহলে 3/1, মানে 3ই ধরলাম। 3/1 মানে 3। আচ্ছা, পরের বার কম্বিনেশান বি থেকে সিতে আসার জন্য এটা কখন হলো? যখন আমি কম্বিনেশান এ থেকে বিতে গেলাম তখন হলো। কম্বিনেশান বি থেকে সিতে যখন আসলাম তখন কটা আমার অরেঞ্জ লস হলো? আর অরেঞ্জ কটা গেন হলো? একটা। সরি, অ্যাপেল কটা গেন হলো? একটা। তাহলে 2। তাহলে যখন আমি কম্বিনেশান এ থেকে বিতে গেলাম আমার রেট অফ সাবস্টিটিউশন কত ছিল? 3। যখন আমি কম্বিনেশান বি থেকে সিতে গেলাম আমার রেট অফ সাবস্টিটিউশন কত ছিল? 2। আবার যখন দেখো, যখন আমি কম্বিনেশান সি থেকে ডিতে যাব তখন আমার রেট অফ সাবস্টিটিউশন কত হবে? অরেঞ্জ আমি ছেড়েছি মাত্র একটা, আর অ্যাপেল পেয়েছিও একটা, তাহলে আমার রেট অফ সাবস্টিটিউশন কত হবে? 1। তাহলে এইবার আমি যেটা বোঝাতে চাইছি এখানে, যেই আমরা এ থেকে বিতে গেলাম রেট অফ সাবস্টিটিউশন কত? রেট অফ সাবস্টিটিউশন হচ্ছে 3। বি থেকে সিতে যাওয়ায় রেট অফ সাবস্টিটিউশন কত? 2। সি থেকে ডিতে যাওয়ায় রেট অফ সাবস্টিটিউশন কত? 1। তাহলে রেট অফ সাবস্টিটিউশনটা কি হচ্ছে? কমছে তো। 3 থেকে 2 হলো, 2 থেকে 1 হলো। এই জিনিসটাকেই আমরা বলছি ডিমিনিশিং রেট অফ সাবস্টিটিউশন। অর্থাৎ রেট অফ সাবস্টিটিউশন যেটা হয় সেটা ডিমিনিশ করে, কমতে থাকে। আশা করি এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই। ডিমিনিশিং রেট অফ সাবস্টিটিউশন, ঠিক আছে। এইবার এখানে খালি আমি একটাই জিনিস তোমাদেরকে আর এক্সট্রা অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে এ থেকে বিতে যাচ্ছি। এ থেকে বিতে যাওয়ায় কটা অ্যাপেল বেশি খেলাম? এ থেকে বিতে যাওয়ায় অ্যাপেল কটা বেশি পেলাম? একটা। বি থেকে সিতে যাওয়াও একটা বেশি পেয়েছি। তাহলে এই যে রেটগুলো, এগুলো আমাকে কি বলছে? একটা অ্যাপেল বেশি খাওয়ার জন্য কতগুলো করে অ্যাপেল ত্যাগ করতে হচ্ছে, এই একটা অ্যাপেল বেশি খাওয়ার জন্য কতগুলো করে অরেঞ্জ ত্যাগ করতে হচ্ছে। একটা অ্যাপেল বেশি খাওয়ার জন্য এখানে 3টে অরেঞ্জ, এখানে একটা অ্যাপেলের বেশির জন্য 2টো অরেঞ্জ। তাহলে এই রেটগুলো আমাকে কি বলছে? যে একটা অ্যাপেল বেশি খাওয়ার জন্য তোমাকে কতগুলো অরেঞ্জ ত্যাগ করতে হবে। যখনই একটার রেসপেক্টে ক্যালকুলেশন করা হয় যে একটা ইউনিট বেশি পাওয়ার জন্য কতগুলো ছাড়তে হচ্ছে, তখনই আমরা সেটাকে বলি মার্জিনাল। মার্জিনাল জিনিসটা আশা করি তোমরা পড়েছো, তো মার্জিনাল তোমরা জানো যে ওই মনে আছে যখন আমরা পড়ি মার্জিনাল ইউটিলিটি, যখন আমরা বের করি টোটাল ইউটিলিটি থেকে, যখন আমরা মার্জিনাল ইউটিলিটি বের করি, যে যখন একটা খেলাম তখন টোটাল ইউটিলিটি 10, মার্জিনাল ইউটিলিটি বের করতে হয় না। যখন দুটো খেলাম টোটাল ইউটিলিটি হয়তো হয়ে গেল 18,
মার্জিনাল ইউটিলিটি 8। তো এই যে মার্জিনাল ইউটিলিটি 8 হলো, এর মানে কি একটা কোয়ান্টিটি বেশি খাওয়ার জন্য কতটা টোটাল ইউটিলিটি বেশি হচ্ছে, সেটাকেই আমরা মার্জিনাল ইউটিলিটি বলি। এখানে একটা অ্যাপেল বেশি পাওয়ার জন্য কতটা তোমাকে অরেঞ্জ ছাড়তে হচ্ছে, তো সেই তো একের রেসপেক্টেই হিসাবটা ক্যালকুলেশনটা হচ্ছে, সেই কারণে আমরা এটাকে মার্জিনাল বলবো, ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। মার্জিনাল মানে কি? মার্জিনাল মানে হচ্ছে একটার রেসপেক্টে ক্যালকুলেশনটা হবে। একটা গুড, যে কোনো একটা গুড, অ্যাপেল বা অরেঞ্জের মধ্যে কোনো একটা গুড 1 ইউনিট বেশি খাওয়ার জন্য অন্য গুডটা কতটা ছাড়তে হবে। অ্যাপেল 1 ইউনিট বেশি খাওয়ার জন্য অন্য গুডটা কতটা ছাড়তে হচ্ছে, সেটাকে আমরা লিখছি ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। ঠিক আছে? আচ্ছা, এইখানে লেখাটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু রেট অফ সাবস্টিটিউশনের ফর্মুলা। দাঁড়াও, এখান থেকে মুছে দিই। তাহলে রেট অফ সাবস্টিটিউশনের ফর্মুলা তোমাদেরকে দেখালাম, সেখান থেকে রেট অফ সাবস্টিটিউশন বের করে দেখালাম, সেখান থেকে বের করে কি দেখতে পেলাম যে রেট অফ সাবস্টিটিউশন কি হচ্ছে, ডিমিনিশিং হচ্ছে। এটাকে আমরা কি বলছি, ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা ডিমিনিশিং এমআরএস। এম ফর মার্জিনাল, আর ফর রেট, এস ফর সাবস্টিটিউশন। সেটাকেই একটা ল, একটা নিয়ম, একটা লয়ের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছিলেন লার্নার, ইকোনমিক্স লার্নার, যার লার্নার ইন্ডেক্স তোমরা হয়তো ক্লাস 11-12-এ পড়েছো। তিনি বলেছিলেন যে একটা গুড আমরা যত বেশি খেতে চাই বা একটা গুড আমরা যত বেশি কনজিউম করতে থাকি, আমরা অন্য গুডটা কম ছাড়বো। সেটাই দেখো হচ্ছে এখানে। যত আমি একটা করে অ্যাপেল বেশি পাচ্ছি, প্রথমে 3টে অরেঞ্জ ছাড়ছি, তারপরে আর মাত্র 2টো অরেঞ্জ ছাড়ছি, তারপরে আর মাত্র একটা অরেঞ্জ ছাড়ছি। তো একটা গুড আমরা যত বেশি কনজিউম করতে থাকি, অ্যাপেলটা আমরা যত বেশি করে খাচ্ছি, অরেঞ্জ আমরা তত কম ছাড়তে রাজি থাকছি। ঠিক আছে? প্রথমবারে দেখো যেই একটা অ্যাপেল বাড়লো, অরেঞ্জ আমি 3টে ছেড়ে দিয়েছি। পরের বারে আরও একটা অ্যাপেল বেড়ে গেল, অরেঞ্জ কটা ছেড়েছি, 2টো। তারপরে এবারে আরও একটা অ্যাপেল বেড়ে গেল, অরেঞ্জ কটা ছেড়েছি, মাত্র একটা। তো অ্যাপেলের কনজাম্পশান যত বাড়ছে, অন্য গুডটা মানে অরেঞ্জের কনজাম্পশান বা অরেঞ্জের যে সাবস্টিটিউশন সেটা কমছে। ঠিক আছে? এই জিনিসটাকেই বলা হলো ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। একটা কনজিউমার যত মোর অ্যান্ড মোর অফ ওয়ান গুড, একটা গুডের যত বেশি করে পেতে থাকবে, অন্য গুডটা তত কম ছাড়তে চাইবে, লেস অ্যান্ড লেস ইউনিট অফ আদার গুডস, সো দ্যাট দ্য লেভেল অফ স্যাটিসফ্যাকশন অফ দ্য কনজিউমার রিমেন্স সেম। এবং এর ফলে কনজিউমারের যে লেভেল অফ স্যাটিসফ্যাকশন সেটা সেম থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা হলো, এই অবধি কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। ঠিক আছে, তা আমি তোমাদেরকে এবার কোয়েশ্চেন করি তাহলে। ধরো আমার কাছে 3টে কম্বিনেশন আছে, এক্স, ওয়াই, জেড। প্রথম যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে আমার কাছে গুয়াভা, গুয়াভা আর একটা কমোডিটি হচ্ছে সাপোজ বানানা। তো গুয়াভা হচ্ছে সাপোজ 20, বানানা হচ্ছে, না 20 দেওয়াটা ঠিক হবে না, আই এম জাস্ট গিভিং ইট 10। 1 এটাকে ধরো দিলাম 20, এটাকে 2, এটাকে ধরো দিলাম 15, এটাকে 3, 12। আমাকে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা বলতে হবে।
প্রথমটায় বলা যায় না, কারণ প্রথমটায় তো কোনো সাবস্টিটিউশন হচ্ছে না, প্রথম কম্বিনেশনে তো কোনো সাবস্টিটিউশন হচ্ছে না। একটা গুয়াভা খাচ্ছি, 20টা ব্যানানা খাচ্ছি, কিসের সাবস্টিটিউশন? তো প্রথমটায় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হয় না। সেকেন্ডটা থেকে আমাকে বলো এমআরএস কি হবে? 5/1 কিভাবে ক্যালকুলেট করব মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন? দেখতে হবে কতটা বানানা ছেড়ে দিচ্ছি, লস অফ বানানা। লস অফ বানানা কত হচ্ছে দেখো, 5 ইউনিট। সেটাকে উপরে লিখব। আর নিচে কি লিখব? নিচে লিখব গুয়াভায় কতটা গেন হচ্ছে, গেন ইন গুয়াভা, 1 ইউনিট গুয়াভায় গেন হচ্ছে, তাহলে 5/1ও বলতে পারো, 5:1ও বলতে পারো। সিমিলারলি এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 3/1 বা 3:1 হলো। এইভাবেই মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বের করতে হয়, এমআরএস ক্যালকুলেট করতে হয়। এবার আমি চলে আসি ইনডিফারেন্স কার্ভের যে কনসেপ্টটা আমরা এখানে রেখে গেছিলাম, সেটা হচ্ছে স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ। আমরা এই যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন পড়লাম, এমআরএস পড়লাম, এমআরএস এর যে ভ্যালু হয় সেটাই হয় হচ্ছে স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের যে ভ্যালু, সেই ভ্যালুটাই আমাকে কি বলে দেবে? স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে, মানে এই যে ভ্যালুগুলো এখানে বেরোলো 3, 2 আর 1, এই কোয়েশ্চেনটা বললে, বা পরেরটায় দেখতে গেলে 5 আর 3, এই 5 আর 3 আমাকে কি বলে দেবে হচ্ছে স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ। প্রত্যেকটা পয়েন্টে স্লোপ তো সেম থাকবে না, কার্ভটা তো স্ট্রেট লাইন আসেনি, কার্ভটা নিয়ে এক্সপ্লেনেশন আরও হবে। যাই হোক, তো স্লোপটা আমাকে কে বলে দেবে? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন টু গুডস, দুটো গুডের মধ্যে। সেই দুটো গুডকে তোমরা অ্যাপেল আর ম্যাঙ্গো বলতে পারো। এবার এখানে আমরা ইন জেনারেল অ্যাপেল আর ম্যাঙ্গো নিয়ে তো বলবো না, আমরা বিটুইন এক্স অ্যান্ড ওয়াই বলবো। এটাকে আরও ভদ্রভাবে কিভাবে লেখে? এটাকে আরও ভদ্রভাবে মানে আরও ভালোভাবে যেটা লেখা যায় সেটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স গুড অ্যান্ড ওয়াই গুড লিখলেই হয়ে যায় প্রবাবলি। এটাকে তুমি এভাবে লিখতে পারো যে এমআরএস অফ, মানে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স গুড ফর ওয়াই গুড, মানে এক্স গুডের 1 ইউনিট বেশি পাওয়ার জন্য ওয়াই গুডের কত ইউনিট আমাকে ছাড়তে হচ্ছে, ওয়াই গুডের কতটা আমাকে সাবস্টিটিউট করতে হচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ। এখানে আমার আর সেরকম কিছু বলার নেই। এইবার যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, তোমরা যখন ইনডিফারেন্স কার্ভটা আঁকতে দেখলে আমাকে, তখন তোমরা দেখতে পেলে ইনডিফারেন্স কার্ভটা কিন্তু একটা স্ট্রেট লাইন হয়নি। আমরা এতদিন ডিম্যান্ড কার্ভ এঁকেছিলাম, এরকম আঁকতাম ডিম্যান্ড কার্ভ। ইনডিফারেন্স কার্ভটা কিন্তু এরকম একটা স্ট্রেট লাইন হয়নি, ইনডিফারেন্স কার্ভটা একটা অন্যরকম শেপ হয়েছে। সেই শেপটা কীরকম? সেই শেপটা হচ্ছে এই টাইপের একটা শেপ হয়েছে, রাইট? এবার এই শেপটাকে কি বলে, এই শেপটার নাম কি, এই শেপটাকে কি বলে, সেই জিনিসটাকে আমাদের একটু আলাদা করে পড়তে হবে, তারপরে আমরা ইনডিফারেন্স কার্ভের শেপে আসব। তো সরি, তো দুটো টাইপের ফাংশন আমাদেরকে পড়তে হবে, বা দুটো টাইপের গ্রাফ আমাদেরকে পড়তে হবে। একটা হচ্ছে কনভেক্স গ্রাফ আর একটা হচ্ছে কনকেভ গ্রাফ। ঠিক আছে, কনভেক্স আর কনকেভ, এটা ম্যাথামেটিক্সের টপিক যদিও, কিন্তু গ্রাফটা আমাদের লাগবে। তো কনভেক্স গ্রাফ কীরকম হয়? যদি গ্রাফটা এরকম হয় যে গ্রাফের উপরে যে কোনো দুটো লাইন, এই যে কোনো দুটো পয়েন্ট, গ্রাফের উপরে যে কোনো দুটো পয়েন্টকে যদি তুমি কানেক্ট করো, সেটা গ্রাফের বাইরের দিকে থাকবে। কি বললাম? গ্রাফের উপরে, এই তো গ্রাফটা, গ্রাফের উপরে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও তোমার ইচ্ছে মতো,
তাদেরকে কানেক্ট করো, দেখো যে লাইনটা তৈরি হলো, এই লাইনটা গ্রাফের বাইরের দিকে রয়েছে, ঠিক আছে, বা গ্রাফের উপরে রয়েছে, গ্রাফের নিচে নেই, গ্রাফের ভিতরে নেই, গ্রাফের উপরে রয়েছে। এরকম যদি হয় তখন আমরা সেই ফাংশনটাকে বা সেই গ্রাফটাকে কনভেক্স গ্রাফ বলি। তাহলে কনকেভ জিনিসটা কি? কনকেভ হচ্ছে যদি গ্রাফটা আঁকার পর দেখা যায় যে গ্রাফের দুটো পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্টকে আমরা যদি কানেক্ট করতে চাই তাহলে ওটা উপরে নেই, নিচের দিকে রয়েছে, ঠিক আছে। আমি কনকেভটার কনসেপ্টে পরে আসছি, এখানে কনভেক্সটা দেখো একটা এঁকে রেখেছিলাম। তো এটা কি বোঝাচ্ছে, এর উপরে আমি যে কোনো দুটো পয়েন্ট যদি নিয়ে কানেক্ট করতে চাই সবসময় কি হবে, গ্রাফের উপরের দিকে থাকবে, ঠিক আছে। ওই লাইনটা, ওই দুটো পয়েন্টকে জুড়ে যে লাইনটা তৈরি হবে সেটা গ্রাফের উপরের দিকে থাকবে, ওকে। আচ্ছা, কনকেভটা কি? কনকেভটা হচ্ছে এই যে কনকেভ, প্রবাবলি এখানে, ও হ্যাঁ এই তো, কনকেভে যদি আমরা যে কোনো দুটো পয়েন্টকে নিয়ে জুড়তে চাই তাহলে দেখো কার্ভের নিচের দিকে থাকছে, লাইনটা কিন্তু কার্ভের নিচের দিকে থাকছে। অন্য দুটো পয়েন্ট না, ওই দুটোই পয়েন্ট নিতে হবে তার কোনো মানে নেই, অন্য দুটো পয়েন্ট নিয়ে জোড়ার চেষ্টা করো, যে লাইনটা আসবে সেটা কার্ভের নিচের দিকে থাকছে। আর কনভেক্সের ক্ষেত্রে কি হচ্ছিল, কনভেক্সের ক্ষেত্রে একটা স্লাইড নিয়ে দেখাই, কনভেক্সের ক্ষেত্রে দেখো কি হচ্ছিল, এইটা একটা কনভেক্সই, যেমন যেই আমরা কানেক্ট করব লাইনটাকে, মানে পয়েন্ট দুটোকে কানেক্ট করে যেই আমরা লাইনটা ড্র করব, লাইনটা কোথায় আছে, ভিতরের দিকে না বাইরের দিকে? বাইরের দিকে, কার্ভের বাইরের দিকে। আর যদি লাইনটা এরকম হতো যে লাইন দুটো কানেক্ট, পয়েন্ট দুটোকে কানেক্ট করে যে লাইনটা পাচ্ছি সেটা কার্ভের ভিতরের দিকে থাকছে, তখন আমরা সেটাকে কি বলতাম, কনকেভ, ঠিক আছে। আর যদি লাইনটা, পয়েন্ট দুটোকে কানেক্ট করে যে লাইন তৈরি হচ্ছে সেই লাইনটা যদি কার্ভের বাইরের দিকে থাকে তাহলে সেটাকে কি বলছি, কনভেক্স। তো আশা করি কনভেক্স কনকেভের ডাউটটা ক্লিয়ার হয়েছে। এবার কনভেক্স টু অরিজিন ব্যাপারটা কি, খুব সিম্পল একটা ব্যাপার, যে এমন একটা কার্ভ যেটা অরিজিন, মানে অরিজিন মানে কি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে সমানে দূরে যাচ্ছে, দেখো এদিকেও এই পয়েন্ট বাদিকে গেলেও সমানে দূরে চলে যাচ্ছে, ডান দিকে গেলেও সমানে দূরে চলে যাচ্ছে, এই রকম একটা কার্ভকে আমরা বলি কনভেক্স টু অরিজিন। প্রথম কথা, এই কার্ভটাকে কনভেক্স কেন বলা হচ্ছে, কারণ এর উপরে যে কোনো দুটো পয়েন্ট নিলে সেই পয়েন্ট দুটো কার্ভের বাইরের দিকে থাকবে, ভিতরের দিকে নয়, তাই এটাকে কনভেক্স বলা হচ্ছে। এবার কনভেক্সের আবার অনেকগুলো ভাগ হয়, কনভেক্স টু অরিজিন, কনভেক্স টু এক্স অ্যাক্সিস, কনভেক্স টু ওয়াই অ্যাক্সিস। এখানে আমাদের কনভেক্স টু অরিজিনটা লাগবে, তাই আমরা ওটাকে ভালো করে পড়ছি। কনভেক্স টু অরিজিন বিষয়টা কি? কনভেক্স টু অরিজিন বিষয়টা হচ্ছে যে অরিজিন মানে এই যে মূল বিন্দু, এই বিন্দু থেকে কার্ভটা সমানে দূরে চলে যাবে, দুদিকেই দূরে চলে যাবে, এরকম যদি দেখা যায় তাহলে আমরা সেটাকে বলি কনভেক্স টু অরিজিন, ঠিক আছে। এইবার ভালো করে দেখো, আমাদের যে ইনডিফারেন্স কার্ভটা তৈরি হয়েছে সেই কার্ভটা, প্রথম কথা সেই কার্ভটা কনভেক্স না কনকেভ? অবভিয়াসলি কনভেক্স, কারণ এর উপরে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে যদি কানেক্ট করা হয় দেখা যাবে সেই লাইনটা কার্ভের বাইরের দিকে আছে। এবার কথা হচ্ছে এটা কি কনভেক্স টু অরিজিন, না কনভেক্স টু এক্স অ্যাক্সিস, না কনভেক্স টু ওয়াই অ্যাক্সিস? অবশ্যই এটা কনভেক্স টু অরিজিন। কেন? কারণ এটা সমানে অরিজিনের থেকে দূরে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। যত আমরা এদিকে যাব দূরে সরে যাচ্ছে, এদিকে যাব দূরে সরে যাচ্ছে, হলো। তো এবার যেটা বলার সেটা হচ্ছে যে ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে তাহলে আমরা কি কি দেখলাম। নন স্যাটাইটি, এটা হলো প্রপার্টিজ। আচ্ছা, আমি একটু নিচের দিকে চলে যাই, একটু ব্ল্যাঙ্ক পেজ না হলে লিখতে পারবো না। তো ধর তো ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে আমরা যেটা দেখলাম যে ইনডিফারেন্স কার্ভের স্লোপ কি হয়, প্রথমে আমরা এটা দেখলাম। স্লোপ কি হয়? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, এটা হয় হচ্ছে ইনডিফারেন্স কার্ভের স্লোপ, ওকে।
স্লোপটাকে আরও বেটার ওয়েতে ডেসক্রাইব করা যেতে পারে, কিন্তু এখন সেটা করছি না, পরে যদি টাইম পাই পরে একদিন বলবো। আর ইনডিফারেন্স কার্ভের আর একটা কি বৈশিষ্ট্য আমরা দেখেছি, যে ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা পয়েন্টে ইউটিলিটি কিন্তু সমান থাকে। তাছাড়া আমরা দেখলাম যে ইনডিফারেন্স কার্ভ কীরকম দেখতে হয়, ইনডিফারেন্স কার্ভ কনভেক্স হয়, কনভেক্স টু অরিজিন হয়। ঠিক আছে, হলো, এই টপিক অবধি হলো। এবার আমরা নেক্সট যে টপিকটা করব, আমার মনে হয় ওখানে কোনো টপিক সেরকম বাকি নেই। ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অ্যাজাম্পশনস। হ্যাঁ, সেটা হচ্ছে যে ইনডিফারেন্স কার্ভ কনভেক্স কেন হয়, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আর মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কেন ডিমিনিশিং হয়। আমরা তো পড়লাম যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এমআরএস ডিমিনিশিং হয়, যেটা তোমরা এখান থেকেও দেখলে, যে যত আমি গুয়াভা বাড়াচ্ছি তত ব্যানানা কিন্তু আমি আগের থেকে কম কমাচ্ছি। প্রথমবারে একটা গুয়াভা বেশি পাওয়ার জন্য 5টা ব্যানানা ছেড়ে দিলাম, পরের বারে কিন্তু একটা গুয়াভা বেশি পাওয়ার জন্য আর 5টা ব্যানানা ছাড়বো না, 5টার থেকে কম ছাড়বো, 3টে ছাড়বো। তাহলে রেট অফ সাবস্টিটিউশনটা কি হচ্ছে, কমছে। কীরকম রেট অফ সাবস্টিটিউশন, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কি হচ্ছে, কমছে। তাই আমরা এটাকে কি বলছি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, বা যেটাকে শর্টে বলা হয় ডিএমআরএস। এইবার এই যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কমছে, ডিমিনিশ করছে, এটা কেন হচ্ছে সেইটাকে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে, সেটাকে আমাদেরকে বোঝাতে হবে। তার জন্য আমরা নোটের হেল্প নেব, মানে নোটের হেল্প নেব ইন দ্য সেন্স নোট থেকে এটা আমরা দেখব। এখানে সব রয়েছে, তোমরা এখান থেকে তো পড়তেই পারবে পুরোটা। এগুলো সব বলে দিয়েছি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, গ্রাফও হয়ে গেছে। হ্যাঁ, তো ল অফ ডিমিনিশিং, আচ্ছা, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এমআরএস কেন ডিমিনিশ করছে, কেন কমে যাচ্ছে, সেই কোয়েশ্চেনটার অ্যান্সার আমাদেরকে জানতে হবে। তো তার অ্যান্সারটা হচ্ছে যে যত বেশি তুমি একটা গুড কনজিউম করছো, এখান থেকেই দেখো আগে, যে প্রথমবারে আমি কি করছি, প্রথমবারে আমি একটা গুয়াভা খাচ্ছি আর 20টা বানানা খাচ্ছি, ঠিক আছে। দ্বিতীয়বারে যখন আমাকে বলা হলো যে 2টো গুয়াভা দেব, তখন আমি বললাম যে ঠিক আছে, 2টো গুয়াভার জন্য আমি 5টা বানানা ছাড়তে রাজি আছি। কটা বানানা ছাড়তে রাজি আছি, 5টা, তাই আমি 15টা খেলাম। এবার যেই 3 নম্বর গুয়াভার কেসে আসলো, তখন আমি অলরেডি একটা গুয়াভা খেয়েছি, এখানে আমি 2টো গুয়াভা খেয়ে নিয়েছি, এখানে আমি 3টে গুয়াভা খেয়ে নিয়েছি। তা আমার কিন্তু আর গুয়াভা খেতে ভালো লাগবে না। আমি বলবো যে না, আগের বারে 5টা ছেড়েছি, কিন্তু এবার আর 5টা আমি ছাড়বো না বানানা, আমি মাত্র 3টে ছাড়বো, অর্থাৎ 12টা বানানা খাবো। তো এই যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এমআরএসটা ডিমিনিশ করছে, কমে যাচ্ছে, কেন কমছে, কারণ যে গুয়াভা খাচ্ছে সে এটা ভাবছে যে প্রথমবারে তো একটা গুয়াভা খেয়েছি, পরের বারে 2টো, তো ওর যে টেস্ট আর তো খেতে ভালো লাগছে না, ওর যে মার্জিনাল ইউটিলিটি, গুয়াভা থেকে ও যে মার্জিনাল ইউটিলিটি পাচ্ছে সেটা তো আস্তে আস্তে কমছে, ডিমিনিশ করছে। তো 2 নম্বর থেকে যেই 3 নম্বরে আসবে আরও ডিমিনিশ করে যাবে। ওই কারণেই কিন্তু ও একটা গুয়াভা বেশি পাওয়ার জন্য আগের মতো আর বা আগের পরিমাণে ব্যানানা ছাড়তে রাজি নয়, আগের থেকে কম ব্যানানা ছাড়ছে, ঠিক আছে। সেই জিনিসটাই এখানে লেখা আছে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এটা কি, ইট ইজ অ্যান এক্সটেনশন অফ ডিএমইউ, মানে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি যেটা আমরা পড়ে থাকি, সেই ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির এক্সটেনশন হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আমাকে কি বলে, এটা তো তোমরা পড়েছো, যত বেশি আমরা কনজিউম করতে থাকি একটা গুড, মোর অ্যান্ড মোর, যত আমরা একটা গুড বেশি কনজিউম করতে থাকি তত মার্জিনাল ইউটিলিটি কি হয়, কমে যায়, রাইট। এটা আমরা পড়েছি আগেই, কার্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিসে পড়েছি। এবার এখানেও সেটাই হচ্ছে,
কিভাবে হচ্ছে? অ্যাজ আই am consuming more or gaining more and more of x good, x good মানে ধরে নাও হচ্ছে গোয়াভা। যত বেশি আমি গোয়াভা খাচ্ছি, যত বেশি আমি গোয়াভা কনজিউম করছি, I am willing to give up less and less of y good, y good মানে ধরো হচ্ছে বানানা, আমি তত কম বানানা ছাড়তে বা সাবস্টিটিউট করতে রাজি হচ্ছি, আমি তত কম বানানা গিভ আপ করতে রাজি হচ্ছি। কিন্তু কেন? ওয়াই? বিকজ মার্জিনাল ইউটিলিটি, আমাদের যে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স গুড মানে গুয়াভার যে মার্জিনাল ইউটিলিটি সেটা কমে গেছে। প্রথম গুয়াভাটা খাওয়ায় আমি যতটা মার্জিনাল ইউটিলিটি পেয়েছিলাম, দ্বিতীয় গুয়াভাটা খাওয়ায় আমি তার থেকে কম পাচ্ছি, তৃতীয় গুয়াভাটা খাওয়ায় আমি তার থেকেও কম পাচ্ছি। কারণ এক জিনিস যত আমি বেশি খেতে থাকবো তত আমার মার্জিনাল ইউটিলিটি কমবে। তো আমার গোয়াভা থেকে যে মার্জিনাল ইউটিলিটি সেটা কিন্তু কমছে, অ্যান্ড সেটা কমার কারণেই কি হচ্ছে, আমি আগের মতো আর ব্যানানা ছাড়তে রাজি নই। দ্যাটস ওয়াই আই অ্যাম নট উইলিং টু স্যাক্রিফাইস মোর অর ইভেন দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়াই গুড, ওয়াই গুড মানে ব্যানানা। মানে আমি প্রথমবারে 5টা ব্যানানা ছেড়ে দিয়েছিলাম একটা বেশি গুয়াভা খাওয়ার জন্য, দ্বিতীয়বারে আমি আর 5টা ছাড়বো না, 5টার বেশি ছাড়বো না, 5টাও ছাড়বো না, 5টার থেকে কম ব্যানানা ছাড়বো, 3টে ছাড়বো মাত্র। ঠিক আছে? তো এই পুরো জিনিসটা ঘটছে কিসের জন্য? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ডিএমইউ এর কারণে পুরো জিনিসটা ঘটছে। তো আমি কি করব? আই উইল স্যাক্রিফাইস লেসার অ্যামাউন্ট অফ ওয়াই গুড, লেসার অ্যামাউন্ট অফ ওয়াই গুড মানে ওয়াই গুড মানে হচ্ছে বানানা, মানে আমি আগের থেকে কম বানানা স্যাক্রিফাইস করব ফর অ্যাডিশনাল ইউনিট অফ এক্স গুড, এক্স গুড মানে গুয়াভা, মানে একটা বেশি গুয়াভা পাওয়ার জন্য আমি আগের মতো বানানা স্যাক্রিফাইস করব না, আগের থেকে কম করব। সেই জিনিসটাই তো আমি করলাম। একটা বেশি গুয়াভা পাওয়ার জন্য প্রথমে 5টা স্যাক্রিফাইস করেছি, তারপরে 3টে স্যাক্রিফাইস করেছি। তো আগের মতোই, মানে আগের যতটা আমি বানানা স্যাক্রিফাইস করছিলাম এখন আমি ততটা করছি না, তার থেকে কম করছি। কেন? কারণ আমি গুয়াভা থেকে যে মার্জিনাল ইউটিলিটিটা পাচ্ছি সেটা আস্তে আস্তে কমছে। ওকে, তো দিস ইজ দ্য কনসেপ্ট।